পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সরকারের আমলে এই প্রথমবার বাজেট। আজকে রাজ্য বাজেটে দেখা গেল যে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রায় 61% বরাদ্দ কমিয়েছে গত বছরের তুলনায়। হ্যাঁ, সংখ্যালঘু খাতে 61% বরাদ্দ কমিয়েছে বিজেপি সরকার। এই নিয়ে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আমরা প্রশ্ন করেছিলাম এই বিষয়ে। হুমায়ুন কবির ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য শোনাব আপনাদের। অথচ সংখ্যালঘু খাতে যে বরাদ্দ সেই বরাদ্দ প্রায় 61% কমাবে। বললাম তো, এই সরকারটা বসেছে, এই সরকারের কেন্দ্রীয় পলিসি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সন্তুষ্ট রেখে বা তাদের নির্দেশকে উপেক্ষা করে এই সরকার চলতে পারবে না। আগের দিন দেখুন না, অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি, কারণ নতুন সরকার নতুনভাবে এসছে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এটা পূর্ণাঙ্গ বাজেট হলো। আগামী ফেব্রুয়ারি মাসে 8 মাসের মাথায় আবার বাজেট আসবে। আমরা অপেক্ষা করব, আমরা চেষ্টা করব, সরকারকে বোঝাবার চেষ্টা করব যে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে সরকার না, সরকার সমস্ত 11 কোটি মানুষের উন্নয়ন করা তাদের লক্ষ্য হওয়া উচিত। যদি তা না করে তাহলে আমরা সময় মতো, সময় আসলেই আমরা আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। যেখানে যা বলার, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা, বিধানসভার ভেতরে যে সময় পাবো সেই সময়ের মধ্যে তাদের বিরোধিতা করা, এটা তো করবই। মুসলমানদের যতটুকু প্রয়োজন বা তাদের যে পিছিয়ে পড়া একটা জাতি, বাংলায় 15 বছরের সরকার তাদের জন্য মুখে বেশি কথা বলেছে, কাজে সেরকম করেনি। মাদ্রাসাগুলার সেইভাবে কোনো উন্নতি হয়নি, এমনকি একটা মাদ্রাসাগুলোতে মিড ডে মিলও চালু নেই। তো এই সরকার মাদ্রাসার ব্যাপারে অনেক তথ্য জোগাড় করছে। আগামী দিনে এনাদের পলিসি কী হবে দেখব, তারপরে এসব নিয়ে কথা বলবো। কিছুটা সময় তো সরকারকে দিতেই হবে, 2 মাসও এখনও হয়নি। এই সরকারের শুরু থেকেই বিরোধী আসনে আছি মানে শুরু থেকেই সমালোচনা করব এটা না, গঠনমূলক বিরোধিতা করব। বিরোধী আসনে বসে যদি ভালো কাজ করে তার জন্য টেবিল চাপড়িয়ে সমর্থন করব। কিন্তু যদি একটা জাতিকে উপেক্ষা করে বা মুসলমান সম্প্রদায়কে পদে পদে হেনস্থা করার চেষ্টা করে, আমরা বিধানসভার ভেতরেও আওয়াজ উঠাবো, বিধানসভার বাইরেও আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। দাদা, এবার দেখেছিলাম অথচ সংখ্যালঘু খাতে যে বরাদ্দ সেই বরাদ্দ প্রায় 61% কমাবে। বললাম তো, এই সরকারটা বসেছে, এই সরকারের কেন্দ্রীয় পলিসি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সন্তুষ্ট রেখে বা তাদের নির্দেশকে উপেক্ষা করে এই সরকার চলতে পারবে না। আগের দিন দেখুন না, অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি, কারণ নতুন সরকার নতুনভাবে এসছে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এটা পূর্ণাঙ্গ বাজেট হলো। আগামী ফেব্রুয়ারি মাসে 8 মাসের মাথায় আবার বাজেট আসবে। আমরা অপেক্ষা করব, আমরা চেষ্টা করব, সরকারকে বোঝাবার চেষ্টা করব যে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে সরকার না, সরকার সমস্ত 11 কোটি মানুষের উন্নয়ন করা তাদের লক্ষ্য হওয়া উচিত। যদি তা না করে তাহলে আমরা সময় মতো, সময় আসলেই আমরা আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। যেখানে যা বলার, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা, বিধানসভার ভেতরে যে সময় পাবো সেই সময়ের মধ্যে তাদের বিরোধিতা করা, এটা তো করবই। দাদা, মুর্শিদাবাদ কি পেলো এই বাজেটে? মুর্শিদাবাদ নতুন ডিস্ট্রিক্ট পেয়েছে, একটা ভালো খবর। তাছাড়া উল্লেখযোগ্য সেরকম আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম রেজিনগর শিল্প তালুক এবং নদিয়া মুর্শিদাবাদ মিলে রামনগর সুগার মিলের ব্যাপারটা ভাবতে। ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে এবং রেজিনগর সুগার শিল্প তালুক 16ই আগস্ট 2007 তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু এই শিল্প তালুকের শিলান্যাস করেছিলেন। তারপরে দীর্ঘ সময় 15 বছর মমতা ব্যানার্জির সরকার শুধু মুখেই বলেছে, রেজিনগর তথা মুর্শিদাবাদকে বঞ্চিত রেখেছিল। এই সরকারের কাছেও এখনও কিছু আশানুরূপ আজকে কোনো ঘোষণা হয়নি। আগামী দিনে আমরা লেগে থাকব মুখ্যমন্ত্রীর কাছে। কঠোরতম সাজা হওয়া উচিত। একজন সমাজের কীট হিসাবে মনে করি, একজন মহিলা তার মুখ ঢেকে সে তার 5 বছরের ছেলেকে যেভাবে তুলে নিয়েছে তার গুন্ডারা,
বা সে তার ড্রাইভারের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে এর কঠোর সাজা হওয়া উচিত। ও যেন জেল থেকে না বেরাতে পারে, এটাই বর্তমান সরকারের কাছে দাবি করব। দাদা, মুর্শিদাবাদে একাংশ আমরা জানি যে কৃষক এবং পরিযায়ী শ্রমিক প্রচুর রয়েছে মুর্শিদাবাদে, আমরা জানি। তাদের জন্য ভাবা হলো, কি বলবেন? আংশিক ভাবা হয়েছে, আগামী দিনে সময় দিতে হবে। বারবার বলছি যে একটা সরকার সবেমাত্র শপথ নিয়েছে 9 জুন বা 9 মে শপথ নিয়েছে। আপনি কিছু পার্সোনালি আবেদন করেছেন দাদা? হ্যাঁ, অনেক 11 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি। দেখি না, সময় দিতে হবে বলেছে, ধীরে ধীরে। আস্থা রাখছেন তো? হ্যাঁ, আমার নওদা বিধানসভায় একটা আধুনিক কোলেস্টেরল পেঁয়াজ সংরক্ষণ করার জন্য উনি বলেছেন, করে দেবো। আরও কিছু বললাম, রেজিনগর শিল্প তালুক নিয়ে বলেছি, তারপরে পলাশি সুগার মিল নিয়ে বলেছি। একটা রাস্তা হচ্ছে বহরমপুর থেকে রামনগর ঘাট 39 কিলোমিটার, এত জঘন্য অবস্থায় আছে। পূর্বতন পূর্তমন্ত্রী মলয় রায়কে বারবার বলেছিলাম, বিধানসভার ভিতরে মেনশন করেছিলাম, কিন্তু আজও হয়নি। আজও 1 ফুট 1.5 ফুট গর্ত দিয়ে আমাদের রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতে হয়, বহরমপুর যাতায়াত করতে হয়। সেই সব রাস্তা যাতে অবিলম্বে, এই রাস্তার নামকরণ চেঞ্জ না করে রাস্তাগুলো সঠিকভাবে করুক, এটাই চাই। কতটা আস্থা রাখছেন আপনি? আশা রাখছি যে হবে। প্রাক্তন যে শওকত মোল্লা নয়, এরকমই শওকত মোল্লার সাথে সঙ্গে যারা ছিল বহু এরকমই অপরাধীতে সবাইকে তদন্তের আওতায় এনে তাদের তদন্তের আওতায় এনে তাদের গ্রেপ্তার করে যত তাড়াতাড়ি সম্ভব ট্রায়াল ফেস করে তাদের সাজা দেওয়া উচিত। দাদা, সরকারি কর্মচারীদের এতদিন মমতা ব্যানার্জি বলেছিলেন ঘেউ ঘেউ করবে না, তাদের ডিএ নিয়ে ঘেউ ঘেউ করবে না বলেছিলেন। এই সরকার তো এবার দিচ্ছেন। 20% দিয়ে ঘোষণা বাড়ালো। করেছে, ইফেক্ট হবে আগামী অক্টোবর থেকে। এবং সংখ্যালঘু এটা খুব ভালো। রাজ্য সরকারি কর্মচারীরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলেন, তো 18% ছিল, এটা 20% বাড়িয়ে 38 হলো। আর বোধহয় 10% কেন্দ্রীয় সরকারের হারে কম থাকলো। নিশ্চয়ই আগামী বাজেটে আরও কিছুটা। এর পাশাপাশি কর্মসংস্থানে বিশাল জোর দেওয়া হলো। হ্যাঁ, কর্মসংস্থান 1 লক্ষ কর্মসংস্থান নতুন নিয়োগ হবে বলেছে। 20,000 পুলিশে, 50,000 শিক্ষক, আদার্স পঞ্চায়েত থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট মিলে 1 লক্ষ কর্মসংস্থান হবে। এটা একটা ভালো দিক। যুব সম্প্রদায়ের জন্য অনেকটা উন্নতি হলো। অনেক